তেহরানের সূর্য ডুবছিল ধীরে। আলো ছিল, কিন্তু সেই আলোয় অদ্ভুত এক শীতলতা। শহরের পুরনো এক গলিতে কাঠের জানালাওয়ালা ঘরে একটি রেডিও বাজছিল। রেডিওর শব্দ কাঁপছিল, ঘোষকের গলা কাঁপছিল আরও বেশি। আয়তুল্লাহ সাইয়েদ আলী খামেনি আর নেই। ঘরের ভেতর বসে থাকা বৃদ্ধ মানুষটি চশমা খুলে টেবিলে রাখলেন। তার হাত কাঁপছিল না। তিনি যুদ্ধ দেখেছেন, বিপ্লব দেখেছেন, বন্ধুর মৃত্যু দেখেছেন, তবু আজ তার চোখ ঝাপসা হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে তিনি ধীরে বললেন, পাহাড়ও কি একদিন চলে যায়? সেই মুহূর্তে তেহরানের বাতাস বদলে গেল। মসজিদের মিনারে আজান উঠল অন্যরকম সুরে। রাস্তায় মানুষ থেমে গেল। কেউ ফিসফিস করে দোয়া পড়ল, কেউ চুপচাপ মাথা নিচু করল। কারণ একটি নাম হারিয়ে যায়নি, একটি যুগ থেমে গেছে। আয়তুল্লাহ সাইয়েদ আলী খামেনি একটি নাম নয়, একটি প্রতীক, একটি সময়ের অন্য নাম। মরার আগে নিশ্চিত করে যাও, তোমার সন্তানদের বলবে তুমি সেই সময়টাকে নিজের চোখে দেখেছ, যখন ৮৬ বছরের এক মানুষ একা দাঁড়িয়ে মুসলিম ভ্রাতৃত্বের দাবিতে কথা বলেছিলেন, যখন বহু কথিত শক্তিশালী রাষ্ট্র বিলাসিতা আর নীরবতার আড়ালে নিজেদের লুকিয়ে রেখেছিল, যখন আপোষ ছিল নিরাপদ পথ আর নত শিকার ছিল কৌশল। কিন্তু তিনি দাঁড়িয়েছিলেন অন্য এক মানচিত্রে। ১৯৩৯ সালের মাসহাদ ইতিহাসের ভাঁজে জন্ম নিলেন এক শিশু, যার নাম পরে হবে আলোচিত, বিতর্কিত, আবার কারো কাছে অনুপ্রেরণা। তরুণ বয়সেই তিনি জড়িয়ে পড়েন বিপ্লবী আন্দোলনে। কারাগারের শেকল, নির্যাতনের অন্ধকার, নজরদারির ছায়া, এসব ছিল তার জীবনের শুরু। ১৯৭৯ সালের বিপ্লবের পর যখন ইরান নতুন পথে হাঁটা শুরু করল, তখন সেই পথের পাশে ছিলেন তিনি। তারপর একদিন বিপ্লবের স্থপতি ইমাম খোমেনির ইন্তেকালের পর দায়িত্ব এসে পড়ল তার কাঁধে। এটি শুধু রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ছিল না, এটি ছিল এক আদর্শের ধারাবাহিকতা রক্ষার চ্যালেঞ্জ। বিশ্ব তখন বদলে যাচ্ছে। সোভিয়েত পতন, উপসাগরীয় যুদ্ধ, মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, প্রতিটি ঘটনাই ইরানের ওপর চাপ বাড়াচ্ছিল। কিন্তু তিনি জানতেন, যে রাষ্ট্র বিপ্লবের আগুনে জন্ম নেয় তাকে বারবার আগুনেই পরীক্ষা দিতে হয়। বিশ্ব রাজনীতির এক অদ্ভুত নিয়ম আছে। পরশক্তির সামনে একটু নত স্বীকার করলে ঝড় কিছুটা কমে যায়। নিষেধাজ্ঞা শিথিল হয়, ব্যাংকের দরজা খানিকটা খোলে, সংবাদ মাধ্যমের ভাষা নরম হয়, কূটনৈতিক নৈশভোজে হাসি মুখ বাড়ে, রাষ্ট্রনেতারা হাত মেলান, ক্যামেরা ঝলসে ওঠে। ইতিহাসের পৃষ্ঠায় তখন লেখা হয় সমঝোতা হয়েছে। কিন্তু সমঝোতার ভেতরে কখনো কখনো এক অদৃশ্য ক্ষয় শুরু হয়। প্রথমে ভাষায়, তারপর নীতিতে, তারপর আত্মমর্যাদায়। আয়তুল্লাহ সাইয়েদ আলী খামেনির রাজনীতি ছিল এই অদৃশ্য ক্ষয়ের বিরুদ্ধে এক দীর্ঘ প্রতিরোধ। তিনি জানতেন, আপোষ করলে শত্রুর ভাষা বদলায়, কিন্তু শত্রুর দৃষ্টিভঙ্গি বদলায় না। চাপ কমে, কিন্তু নজরদারি কমে না। হাসি বাড়ে, কিন্তু বিশ্বাস বাড়ে না। তাকে বারবার বলা হয়েছিল, কঠোরতা ছেড়ে দিন, বাস্তববাদী হন, আন্তর্জাতিক ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলুন। তাকে বোঝানো হয়েছিল, পৃথিবী বদলে গেছে, বিপ্লবের ভাষা আর বাজারের ভাষার সঙ্গে খাপ খায় না। তাকে সতর্ক করা হয়েছিল, অর্থনীতি ভেঙে পড়বে, জনগণ ক্লান্ত হবে, রাষ্ট্র একা হয়ে যাবে। তিনি এসব শুনেছেন। তিনি অন্ধ ছিলেন না। তিনি বুঝতেন নিষেধাজ্ঞার অভিঘাত, তেহরানের বাজারে মূল্যবৃদ্ধির চাপ, তরুণদের বেকারত্ব, ওষুধের ঘাটতি, এসব তার অজানা ছিল না। কিন্তু তার বিশ্বাস ছিল, সাময়িক কষ্টের বিনিময়ে দীর্ঘমেয়াদী মর্যাদা রক্ষা করা যায়। আত্মসমর্পণের বিনিময়ে সাময়িক স্বস্তি আসে, কিন্তু তার মূল্য পরিশোধ করতে হয় প্রজন্মের পর প্রজন্ম। তার ভাষণে প্রায়ই একটি সুর ফিরে আসত, স্বাধীনতা কেবল একটি রাজনৈতিক শব্দ নয়, এটি মানসিক অবস্থান। যদি সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র অন্য কারো রাজধানীতে সরে যায়, তবে রাষ্ট্রের পতাকা উড়লেও তার আত্মা আর স্বাধীন থাকে না। সমালোচকরা বলবেন তিনি অতি কঠোর ছিলেন, তার অবস্থান অনেক দরজা বন্ধ করেছে, হয়তো কিছু সুযোগ হারিয়েছে ইরান। কিন্তু সমর্থকরা বলবেন তিনি এমন এক সময় দাঁড়িয়েছিলেন যখন নত শিকারকে বুদ্ধিমত্তা বলে প্রচার করা হচ্ছিল। তিনি সেই প্রচারের বিপরীতে দাঁড়িয়ে বলেছিলেন, সব আপোষ সমান নয়, কিছু আপোষ ইতিহাসে কলঙ্ক হয়ে যায়। তিনি একবার বলেছিলেন, প্রতিরোধ মানে যুদ্ধপ্রিয়তা নয়, প্রতিরোধ মানে নিজের শর্তে বাঁচার দাবি। এই দর্শনই তার রাজনীতিকে আলাদা করে। তিনি বিশ্বাস করতেন, অর্থনৈতিক চাপ, কূটনৈতিক বিচ্ছিন্নতা, এমনকি সামরিক হুমকিও একটি জাতিকে ভাঙতে পারে না, যদি সেই জাতির মানসিক ভিত্তি দৃঢ় থাকে। এই দৃঢ়তার মূল্য ছিল, কিন্তু তিনি মূল্য দিতে প্রস্তুত ছিলেন। কারো কাছে এটি জিদ, কারো কাছে দূরদর্শিতা, কারো কাছে বিপজ্জনক এক রোমান্টিকতা, কিন্তু তার কাছে এটি ছিল দায়িত্ব, বিপ্লবের উত্তরাধিকার রক্ষা করা, এমনকি যদি সেই রক্ষার পথে তাকে একা হয়ে যেতে হয়। এমন এক পৃথিবীতে যেখানে অনেকেই নরম কুশনের আরামে সিদ্ধান্ত নেয়, তিনি কঠিন মাটিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছেন। ঝড়ের মুখে দাঁড়িয়ে থাকা গাছ যেমন জানে শেকড় ছেড়ে দিলে বাঁচা সহজ, কিন্তু তাতে আর গাছ থাকা হয় না। তার রাজনীতি ছিল সেই শেকড় আঁকড়ে রাখার রাজনীতি।
যদি সত্যি তিনি নিজের বাসভবনে নিহত হয়ে থাকেন তাহলে এর একটাই অর্থ দাঁড়ায় তিনি বাংকারে যাননি, তিনি সরে যাননি, তিনি অবস্থান ছাড়েননি। অনেকে প্রশ্ন তুলবেন, নিরাপত্তা বাহিনী কি করছিল, তারা কি বুঝতে পারেনি? কিন্তু একজন সর্বোচ্চ নেতার নিরাপত্তা সিদ্ধান্ত সবসময় একতরফা হয় না। অনেক সময় চূড়ান্ত সিদ্ধান্ত আসে নেতার নিজের কাছ থেকেই, বিশেষ করে যদি তিনি বিশ্বাস করেন তার উপস্থিতি শুধু প্রশাসনিক নয়, প্রতীকী। প্রতীক কখনো পালিয়ে যায় না। এই দৃষ্টিকোণ থেকে দেখলে মৃত্যু বেছে নেওয়া মানে পরাজয় নয়, বরং নিজের অবস্থান থেকে সরে না যাওয়ার এক চূড়ান্ত ঘোষণা। কারো কাছে এটি কৌশলগত ভুল, কারো কাছে অবিবেচনা, কিন্তু আরেক দৃষ্টিকোণ থেকে এটি এমন এক মানুষের সিদ্ধান্ত যিনি মনে করেন জীবন ক্ষণস্থায়ী, আদর্শ দীর্ঘস্থায়ী। আয়াতুল্লাহ খামেনির ভাষণে বারবার ফিরে এসেছে একটি আহ্বান, মুসলিম ভ্রাতৃত্ব। তিনি বলতেন, মাযহাবের পার্থক্য থাকতেই পারে, কিন্তু অবিচারের বিরুদ্ধে অবস্থান কি আলাদা হতে পারে? একটি জাতির উপর আক্রমণ হলে অন্যরা কি নিরপেক্ষ থাকতে পারে? তিনি প্রায় বলতেন, মুসলিম বিশ্ব যদি নিজেদের বিভাজনে ব্যস্ত থাকে তবে বাইরের শক্তির জন্য শাসন করা সহজ হয়ে যায়। ঐক্য মানে একরূপতা নয়, ঐক্য মানে ন্যূনতম ন্যায়বোধে এক হওয়া। তেহরানের শোকাবহ রাস্তায় দাঁড়িয়ে এক তরুণ বলছিল, তিনি আমাদের শিখিয়েছেন ভয় পেলে চলবে না। হয়তো এটাই তার ভ্রাতৃত্বের বার্তার সার কথা, ভয়কে অতিক্রম করে দাঁড়ানো। একটি বিভক্ত ভূখণ্ডে তিনি অন্তত একটি স্বপ্ন উচ্চারণ করেছিলেন, মাযহাবের সীমা পেরিয়ে রাজনৈতিক বিভাজন ছাপিয়ে মর্যাদার পক্ষে এক হওয়া। স্বপ্ন পূরণ হয়েছিল কিনা সে বিতর্ক চলবে, কিন্তু স্বপ্ন দেখার সাহস তিনি রেখে গেছেন। আর ইতিহাসে কখনো কখনো সাহসী সবচেয়ে বড় উত্তরাধিকার। তেহরানের আকাশে তারা উঠেছে, শহরের আলো নিভে যায়নি। দূরে কোথাও শোক মিছিলের ধ্বনি ভেসে আসছে। সেই পুরনো গলির ঘরে রেডিও বন্ধ। বৃদ্ধ মানুষটি জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন। তিনি ফিসফিস করে বলেন, তারা কি ফিরবে আর সুপ্রভাতে? কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার শেকল ভেঙেছে, কত তরুণ অস্তাচলে গেছে মুক্তির সোপানতলে, কত প্রাণ বলিদান হয়েছে অশ্রুজলে লেখা ইতিহাসে। আজ সেই তালিকায় আরেকটি নাম যোগ হলো। কিন্তু গল্প কি এখানেই শেষ, নাকি এটি নতুন অধ্যায়ের শুরু? যে মানুষটি বাংকারে যাননি, যিনি অবস্থান ছাড়েননি, যিনি বিশ্বাস করেছিলেন আদর্শই শেষ পর্যন্ত টিকে থাকে, তার মৃত্যুর পর কি ইরান অন্য পথে হাঁটবে, নাকি আরও দৃঢ় হয়ে দাঁড়াবে? তেহরানের আকাশে আজও পাহাড় দাঁড়িয়ে আছে। পাহাড় হয়তো চলে যায় না, পাহাড় ছায়া রেখে যায়। আর সেই ছায়ার ভেতর দাঁড়িয়ে একটি জাতি অপেক্ষা করছে পরবর্তী সূর্যোদয়ের।